আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আয়েশা নুসরাত ইসলাম। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সোম থেকে বুধ আবারও টানা 60 ঘন্টা হরতাল ঘোষণা। মুখে বললেও সংলাপ বানচালে ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। হরতাল মোকাবেলা নয়, সরকারের লক্ষ্য নির্বাচন। জানুয়ারিতেই নতুন সরকার, জানালেন সৈয়দ আশরাফ। সংলাপের মাধ্যমে এখনো সংকট সমাধানের আশা। চলমান রাজনৈতিক সংকটে উদ্বিগ্ন টিআইবি, দুই নেত্রীকে শর্তহীন সংলাপের মাধ্যমে গণতন্ত্র রক্ষার তাগিদ। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মনিদের সবার পছন্দ মলফিক্স, সুস্থ শিশু সুন্দর হাসি। এবারে বিস্তারিত। নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে 4 নভেম্বর সোমবার সকাল 6টা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে আবারও টানা 60 ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট। সরকার মুখে সংলাপের কথা বলেও তা বানচাল করতে দুর্নেত্রীর ফোনালাপ প্রকাশ করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে 18 দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকটি হয়। চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন কর্মসূচির বিষয়ে আলোচনা হয় এতে। পরে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা 60 ঘন্টার হরতাল ঘোষণা দেন। সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আগামী 4 নভেম্বর সোমবার সকাল 6টা থেকে 6 নভেম্বর বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত 60 ঘন্টা শান্তিপূর্ণ হরতালের আহ্বান দেশবাসীর প্রতি জানানো হচ্ছে। এই শান্তিপূর্ণ হরতাল পালনে কোনো রকম বাধা সৃষ্টি করলে তার সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। সংলাপ বাস্তবায়ন নিয়ে সরকারের সদিচ্ছার বিষয়েও প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সম্পূর্ণ বেআইনিভাবে এবং অনৈতিকভাবে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রীর টেলিফোনের কথোপকথন বিরোধী নেত্রীর সম্মতি ছাড়াই গণমাধ্যমে প্রচার করেছেন, যা আইন বিরুদ্ধ এবং মৌলিক অধিকারের পরিপন্থী। এটা স্পষ্ট যে সরকার উদ্দেশ্য প্রণীতভাবেই এটা প্রচারের ব্যবস্থা করেছে এবং সংলাপ যেন না অনুষ্ঠিত হতে পারে, সমঝোতার পথ যেন বন্ধ হয়ে যায়, সে কারণেই সরকার এটা করিয়েছে। হরতাল শান্তিপূর্ণ হবে জানিয়ে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, হজ যাত্রীদের বহনকারী গাড়ি, গণমাধ্যম এবং ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। হরতাল মোকাবিলা নয়, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। একই সঙ্গে তিনি বলেন, জানুয়ারির মধ্যেই নতুন সরকার পাবে জনগণ। অন্যদিকে শিগগিরই প্রধানমন্ত্রী ছোট আকারে নতুন মন্ত্রিসভা গঠন করবেন বলে জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সানজিদ আহমেদের রিপোর্ট। 42তম সমবায় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ সময় সমবায়ের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখায় 10 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। ওসমানী মিলনায়তনে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, হরতাল মোকাবেলা নয়, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানই সরকারের মূল লক্ষ্য। আমি হরতাল দিল কি দিল না সে বিষয়ে চিন্তিত। আমরা হলো মৌলিক রাজনীতির যে সমস্যা বা মৌলিক রাজনীতির বিষয়গুলি আমাদের কাছে আপনার মুখ্য, সেটা হলো নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন, সকল দলের অংশগ্রহণের নির্বাচন, সেটাই হলো আমাদের কাছে মূল ইস্যু। সমস্ত আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল অবাধ নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আগামী জানুয়ারির মধ্যেই বাংলাদেশ নতুন সরকার দ্বারা পরিচালিত। অন্যদিকে জাতীয় শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, শিগগিরই প্রধানমন্ত্রী ছোট আকারের মন্ত্রিসভা গঠন করবেন। মন্ত্রিসভার সদস্যরা অচিরেই প্রধানমন্ত্রীর কাছে তাদের পদত্যাগ পত্র দেবেন এবং এই পদত্যাগ পত্র দেওয়ার পরই প্রধানমন্ত্রী যে নতুন অন্তর্বর্তীকালীন সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করবেন।
জাতীয় প্রেস ক্লাবে অন্য এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, হরতাল প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে আরো কঠোর হবে। পুলিশ আপনাদের এই নাশকতা ঠেকাবার জন্য জনগণের জানমাল নিরাপত্তার জন্য যত কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য তাই করবে, জিরো টলারেন্স দেখাবে। এ সময় আইন প্রতিমন্ত্রী হরতাল অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে বিরোধী দলকে আবারও আলোচনায় বসার আহ্বান জানান। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। হত্যা, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদ এবং নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নির্দলীয় সরকারের দাবি ও হরতালে নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে তেজগাঁওয়ে মিছিল করেছে শিল্পাঞ্চল ছাত্রদল। এছাড়া তিতুমির কলেজ ছাত্রদল একই দাবিতে কলেজ প্রাঙ্গণে মিছিল করেছে। তেজগাঁও কলেজ ছাত্রদলের মিছিল হয়েছে। 3 দিনের হরতালে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তি দিতে সরকারের কাছে আহ্বান জানান নেতারা, নইলে কঠোর কর্মসূচির মধ্য দিয়ে সরকারকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বাইরেও বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে 18 দল। যশোরে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে 18 দল। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে আসে। খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে সমবেত হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। নাটোরে পুলিশি বাধার মুখে পড়ে 18 দলের বিক্ষোভ মিছিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে পটুয়াখালীতে সমাবেশ শেষে মিছিল বের হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে মেহেরপুরে বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে আমঝুপি বাজারে সমাবেশ হয়। ধামরাই যাত্রাবাড়ি মাঠে সমাবেশ করেছে বিএনপি। চলমান রাজনৈতিক সংকট, হরতাল, সংঘর্ষ নিয়ে উদ্বিগ্ন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংকট কাটাতে দুই নেত্রীকে দ্রুত শর্তহীন সংলাপ শুরুর তাগিদ দিয়েছে সংস্থাটির কর্মকর্তারা। একটি অবাধ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সুবিধা সৃষ্টির পরামর্শের পাশাপাশি হরতালের মতো সহিংস কর্মসূচি না দেবারও আহ্বান জানিয়েছেন তারা। রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। সমঝোতা না হলে দেশ সংঘর্ষের দিকে যাবে, যা গণতন্ত্রকে নস্যাৎ করবে বলেও সতর্ক করা হয়। সব বিতর্কের ঊর্ধ্বে উঠে দুই নেত্রীকে সমস্যার সমাধান করে দেশ রক্ষার আবেদন জানান তারা। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ব্যাপারে টিআইবির অভিযোগ, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এ প্রকল্পে প্রত্যাশিত ফল অর্জিত হয়নি। তবে কর্মসূচি চালু রাখতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের পরামর্শ দেওয়া হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে দলে যোগ দিলেই নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেয় এই ধারা দল ভাঙার কাজে লাগানো হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়াই আরপিও সংশোধন এবং আচরণবিধি প্রণয়ন স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের অন্তরায়। সংবিধানের ৫০ সংশোধনীর মাধ্যমে নির্বাচন কমিশনকে আগে চাইতে দুর্বল করা হয়েছে বলেও মন্তব্য করেন তারা। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। ৩ বছরের সদস্যপদ নয়, যে কোনো সময় দলে যোগ দিয়েই নির্বাচনে প্রার্থী হওয়া যাবে এমন বিধান রেখে সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ আইন সংশোধন করেছে সরকার। যদিও এ সংশোধনীর ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলের অংশগ্রহণ যেমন ছিল না, তেমনি কার্যকর কোনো ভূমিকা রাখেনি নির্বাচন কমিশনও। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই বিধানের কারণে নির্বাচন প্রভাবিত হওয়ার পাশাপাশি বাড়তে পারে টাকার খেলা। যে কোনো সময় একটি রাজনৈতিক দলে যোগদান করলে সে নমিনেশন পাবে। তো এর শাব্দিক অর্থটা দাঁড়ালো এই যে রাজনৈতিক অসততার এতে সৃষ্টি হবে, এখানে মানি এবং মাসেলের প্রভাবটা বেড়ে যাবে। আমি জাতীয় পার্টি বা কোনো বিএনপি বা কোনো বিশেষ রাজনৈতিক দল বলবো না, তবে আপনার কিছু লোককে তো আপনার নিয়ে যাওয়ার সুযোগ আছে। নতুন দল সৃষ্টি করে ওই যে অন্য দল থেকে ভাগিয়ে আনার যে প্রচেষ্টা, এটা কাঙ্ক্ষিত হবে না, এটার পরিণতিও মঙ্গলকর হবে না। যদি সরকারি দল অসৎ উদ্দেশ্য করে থাকে, তাহলে অন্যের জন্য খাদ খুঁড়লে সেই খাদে তারা নিজেরাও পড়তে পারে। আরপিও সংশোধন এবং নির্বাচনী আচরণবিধি প্রণয়নের ক্ষেত্রে কমিশনের ভূমিকা সঠিক ছিল না বলেই মনে করেন এই দু বিশ্লেষক। ৫০ সংশোধনী পাশের পর থেকে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বরং নির্বাচন কমিশন নিজেরাই নিজেদেরকে দুর্বল করার চেষ্টা করেছে, এখনও চেষ্টা করছে। এবং সরকারের পক্ষ থেকেও নির্বাচন কমিশন ২-১টা ক্ষমতা চেয়েছিল, সেই ক্ষমতাও তাদেরকে দেয় নাই। রাজনৈতিক দলগুলো এই আরপিওটা মানতে হবে,
তাদের একটা কনসেন্ট এখানে থাকতে হবে, কিন্তু এবারে সেটা কনসেনসাসটা আরপিওর ব্যাপারে নাই। একদল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, একদল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে না। এই যে আপনার মৌলিক ভারসাম্যহীনতা, অসমতা, এটা নির্বাচন শিডিউলের সময় আপনার আরপিও দ্বারা, নির্বাচন আচরণবিধি দ্বারা এফেক্টিভলি কার্যকরীভাবে নিয়ন্ত্রণ করা অসম্ভব। তাদের মতে আরপিও নির্বাচন কমিশনের আইন সরকার সংশোধন করলেও তা আচরণবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত ছিল। আরপিও এবং আচরণবিধির ফাঁকফোকর দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার সুযোগ আছে বলেও মন্তব্য করেন তারা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি স্বপ্নধরা সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। হেফাজতকে দেশের কোথাও সমাবেশের নামে আর জ্বালাও পোড়াও সুযোগ দেওয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। উপাচার্যের পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগরে আবারও শিক্ষক ধর্মঘট শুরু, ক্লাস ও পরীক্ষা বন্ধ। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। শুধু ঢাকায় নয়, দেশের কোথাও সমাবেশের নামে হেফাজতকে আর জ্বালাও পোড়াও সুযোগ দেওয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের। এদিকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে উৎসাহীরাই তত্ত্বাবধায়কের আন্দোলন করছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। হবিগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, হরতালের মতো অনৈতিক অগণতান্ত্রিক কর্মসূচি কঠোরভাবে দমন করা হবে। এদিকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে উৎসাহীরাই তত্ত্বাবধায়কের আন্দোলন করছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় একথা বলেন তিনি। দীপু মনি আরও বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধান পরিপন্থী, যারা এটা চান তারা সুষ্ঠু নির্বাচন চান না। মন্ত্রী আরও বলেন, বিরোধী দল দেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার রক্ষা করতে চায় না, তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় গিয়ে দেশকে পিছিয়ে নিতে চায়। উপাচার্যের পদত্যাগের দাবিতে আবারও আন্দোলন শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এদিকে শিক্ষক সমিতির ধর্মঘটে সমর্থন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ফোরাম। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে পদত্যাগ না করায় সকাল থেকে ধর্মঘট শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। রেজিস্ট্রার ভবনের সামনে সকাল থেকে অবস্থান নেয় প্রশাসনিক কার্যালয়ে যেতে পারেননি প্রো ভিসি সহ প্রশাসনিক কর্মকর্তারা। গত 23 অক্টোবর উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ থেকে সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি দেয় শিক্ষক সমিতি। গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিক শারমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এর আগে বাস চাপায় ওই শ্রমিক আহত হলেও নিহত হওয়ার গুজবে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে পোশাক শ্রমিকরা। পরে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, টঙ্গী মিলগেট এলাকায় টপ অ্যান্ড বটম লিমিটেড কারখানার শ্রমিক শারমিন রাস্তা পারাপারের সময় বিআরটিসি বাসের চাপায় আহত হন, কিন্তু কারখানায় শারমিনের মৃত্যুর গুজব পৌঁছলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়কে নেমে অবরোধ ও ভাঙচুর চালায়। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিকি তালেবানের প্রধান হাকিমুল্লাহ মেহসুদ চালকবিহীন মার্কিন বিমানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা ও জঙ্গি সংগঠনটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানের গোয়েন্দা মুখপাত্র জানান, উত্তর ওয়াজিরিস্তানের দান্দে দরপাখেল এলাকায় একটি মসজিদে জরুরি বৈঠক শেষে সহযোগী সহ রওনা হন। তার গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে গুরুতর আহত মেহসুদকে হাসপাতালে নেয়ার পথেই মারা যান। হামলায় তার সাথে থাকা 2 কমান্ডার সহ অন্তত 5 জঙ্গি নিহত হয়। এর আগে বেশ কবার মেহসুদের মৃত্যুর খবর প্রকাশ হলেও তা পরে ভুল প্রমাণিত হয়। এদিকে এই ঘটনার জেরে পাকিস্তানের ওপর দিয়ে ন্যাটোর রসদবাহী যান চলাচল বন্ধের দাবি জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় রাজনীতিবিদ ও সাবেক ক্রিকেট সুপারস্টার ইমরান খান। বারবার অনুরোধের পরেও যুক্তরাষ্ট্র এ ধরনের হামলা বহাল রাখায় শক্ত পদক্ষেপ নিতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এবারে ক্লেমন খেলার সংবাদ।
ফুটবল কষ্টার্জিত জয় স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা বজায় রেখেছে শীর্ষে থাকা বার্সেলোনা। স্পানিয়লকে 1-0 গোলে হারায় তারা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে নিজেদের স্বরূপ ফুটিয়ে তুলতে পারেনি বার্সেলোনা। কাতালানদের রক্ষণদুর্গ ভেদ করে ম্যাচের 5 মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্প্যানিয়ল। তবে গ্যাব্রিয়েল তোরজের চেষ্টা ব্যর্থ হয়ে গেলে স্বস্তিতে থাকে জেরার্ডো মার্টিনোর দল। এরপর লিওনেল মেসিরা বেশ কয়েকটি সুযোগ পায় স্কোর করার, কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। গোলের জন্য কাতালানদের অপেক্ষার অবসান হয় ম্যাচের 68 মিনিটে। নেইমারের কাছ থেকে বল পেয়ে স্পানিয়লের জালে বল জড়ান অ্যালেক্সিস সানচেজ। এদিকে আজ রাতে ভায়োকানোর বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ক্রিকেট দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 5 ম্যাচ সিরিজে 1-1 সমতা আনল পাকিস্তান। 66 রানে জয় পায় তারা। পাকিস্তানে 209 রানের জবাবে 143-এ গুটিয়ে যায় প্রোটিয়ারা। ব্যাটিংয়ে নেমে শুরুতে নাসির জামশেদের উইকেট হারায় পাকিস্তান। তবে আহমেদ শেহজাদ 58, মোহাম্মদ হাফিজ 26 ও অধিনায়ক মিসবাউল হকের 25 রানের সুবাদে লড়াই করার পুঁজি পায় তারা। শহীদ আফ্রিদির ব্যাট থেকে আসে 26 রান। ম্যাকলারেন 4টি ও মর্কেল 3 উইকেট নিয়ে 209 বেঁধে ফেলে পাকিস্তানকে। কিন্তু টার্গেট বড় না হলেও ব্যাটসম্যানদের ব্যর্থতার বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। মোহাম্মদ ইরফান ও শহীদ আফ্রিদির 3টি করে উইকেট নিয়ে ধসিয়ে দেন প্রোটিয়াদের ইনিংস। ডুমিনি 25 ও ম্যাকলারেন অপরাজিত 29 রান করেন। সংবাদ শেষ করব পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সোম থেকে বুধ আবারও টানা 60 ঘন্টা হরতাল ঘোষণা। মুখে বললেও সংলাপ বানচালে ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। হরতাল মোকাবেলা নয়, সরকারের লক্ষ্য নির্বাচন। জানুয়ারিতেই নতুন সরকার, জানালেন সৈয়দ আশরাফ। সংলাপের মাধ্যমে এখনো সংকট সমাধানের আশা। চলমান রাজনৈতিক সংকটে উদ্বিগ্ন টিআইবি, 2 নেত্রীকে শর্তহীন সংলাপের মাধ্যমে গণতন্ত্র রক্ষার তাগিদ। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে বিকেল 4টায়। এর আগে 3টায় থাকবে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সব শেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিংক অথবা এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।